আমার সেই প্রথম দিনের কথা মনে পড়ে যাচ্ছে। তারা মামলা নিয়ে আমার চেম্বারে এলো, খুব নিষ্পাপ কিছু তথ্য, জাস্ট একজন দুজন করে আসছে। তারা বলছে মুখে যে আমাদের পরের র্যাঙ্ক করা ব্যক্তি চাকরি পেয়েছে। মনে হতে পারে যে এটা এমনি বলছে, মুখের ভিত্তি কি? তারা সত্য কথা বলছে, একাধিক জন বলছে, কিন্তু মুখেই বলছে। তারা বলছে যে উপায় কি? আরটিআই তথ্য, আরটিআই করে তথ্য আনতে হবে। আরটিআই অ্যান্সার এসএসসি দেয় না, বোর্ড দেয় না স্যার। কোভিড চলে গেছে, কোভিড পিরিয়ডে কিছু মানুষজন তারা স্কুলে জয়েন করে গেছে। যেহেতু স্কুল হয় না, তাই তারা আদৌ শিক্ষক কিনা বুঝতে পারছি না। এসএসসি তথ্য দিচ্ছে না, কি করব? স্কুলগুলোতে আরটিআই করুন। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। স্কুলের দেওয়া উত্তরের উপর ভিত্তি করেই কিন্তু প্রথম দিকের মামলাগুলো। আমাদের যে নিয়োগের যে আইন এসএসসির মামলার, অ্যাকচুয়ালি অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া উচিত ছিল স্কুলগুলোর। 2016 সালের আইনে তাই বলা আছে, স্কুলগুলো অ্যাপয়েন্টমেন্ট দেবে, স্কুল অথরিটি। কিন্তু দুর্নীতি করার জন্য 2018 সালে সরকার একটা আইন নিয়ে এসে সমস্ত ক্ষমতা বোর্ডের হাতে তুলে দিয়েছে। ইভেন দেখবেন এই বছর আপার প্রাইমারির যে 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেসের সাপেক্ষেই নিয়োগ হয়েছে, নিয়োগপত্র অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে স্কুল অথরিটি। কিন্তু নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি এর ক্ষেত্রে তা হয়নি, কারণ 2018 সালের একটা আইন। 2016 সালে তো আপার প্রাইমারিরও নিয়োগ প্রক্রিয়া, তাহলে 2016 সালের আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া কেন স্কুল অথরিটিগুলো অ্যাপয়েন্টমেন্ট লেটার দিল? অথচ এসএসসির এই 4টে নিয়োগের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছে বোর্ড। 2018 সালে কেন আইন পরিবর্তন করা হয়েছিল? আসলে সরকার দুর্নীতি করতে চেয়েছিল, সরকারই যুক্ত, অন্য সরকার একেবারে প্ল্যান মাফিকই দুর্নীতি করেছে, পরিকল্পনা মাফিক। একদিকে সরকার ক্ষমতাসীন গোষ্ঠী যারা হাজার হাজার কোটি টাকা নিয়েছে, আর অপরদিকে কিছু বঞ্চিত একেবারেই সমাজের প্রান্তিক সীমার মানুষ, তাদের লড়াইয়ের গল্প এটা। তাদের কাছে কিচ্ছু নেই, একটা মেরিট লিস্ট, সেখানেও কোনো মার্কস দেওয়া নেই, কোনো তথ্য নেই। লড়াই শুরু হলো, একটার পর একটা পিটিশন দায়ের করেছে। ইভেন প্রথমে মহামান্য বিচারপতি, আজকে মনে পড়ে যাচ্ছে সেই দিনের কথা, মহামান্য বিচারপতি ইভেন বিশ্বাসই করতে চাইনি, যে কথা বলেন না, অনেকেই বলেন যে 3 বছর আগের প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে, এখন কিসের মামলা হে বাপু? ইভেন শুনলে অবাক হয়ে যাবেন, প্রথম মামলা কিন্তু গ্রহণ করতে চাইনি আদালত, পরবর্তীতে সেই মামলা গ্রহণ করেছিল। তার পরের দিন যখন আমি হিয়ারিং করতে গেলাম, মহামান্য বিচারপতিকে বলেছিলাম যে আপনি সাধারণভাবে যদি মামলা উপযুক্ত কারণ ছাড়া দায়ের করা হয়, কস্ট ইম্পোজ করেন। আমি কস্ট খেতে রাজি আছি, কিন্তু একটা পাতা দেখাবো, তারপরে আমাকে কস্ট দিলে কস্ট দেবেন। কোন পাতাটি দেখিয়েছিলাম আমার আজও মনে পড়ে সে কথা। আরটিআই রিপ্লাই কখন আমার নলেজে এলো, এবং সেই নলেজে কিভাবে এলো? স্কুল অথরিটি অ্যান্সারটি দিয়েছিল, নাইদার এসএসসি নর বোর্ড, তাই জানতে পেরেছিলাম। পরবর্তীতে একাধিক আরটিআই, একাধিক, আমি তাদের নিশ্চিতভাবে নাম করব না, একাধিক ব্যবস্থার মধ্যে থাকা ব্যক্তিরাও, তারাও সাহায্য করেছেন, তারা তথ্য দিয়ে সাহায্য করেছেন, বিভিন্নভাবে সাহায্য করেছেন এই মামলায়। তথ্য পেয়েছি, কিন্তু যে লড়াইটা ওই চালিয়ে গেছিল শেতাব নাসরিনরা, লক্ষ্মী টুঙ্গারা, একাধিক রিট পিটিশনাররা, তারা আজকে তাদের আমি কুর্নিশ জানাই যে তোমাদের এই লড়াইয়ের জন্যই আজকে পশ্চিমবঙ্গ দেখল যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষা
একমাত্র কাজ, সেখানে মেরিটই একমাত্র বিচার্য বিষয়, অন্য কিছু নয়। মেধা, অন্য কোনো কনসিডারেশন সেখানে থাকতে পারে না। সেখানে একেবারেই কোনো অর্থ থাকতে পারে না। সমাজের ক্ষমতাশালী মানুষের সন্তান সে ইন্টারভিউ না দিয়েও শিক্ষকতার চাকরি পাওয়া থাকতে পারে না। তোমাদের লড়াই সেটা দেখিয়েছে। নিশ্চিতভাবে মামলা করেছি, কিন্তু তোমরা যে লড়াই করেছো, আমার আজকেও অনেকের সঙ্গে কথা হয়েছে, অনেকে বলার চেষ্টা করছিলেন, আজকে কথা উঠেছে, আদালতেও কথা উঠেছে নবম রাউন্ড কাউন্সিলিং এর কথা। আসলে নবম রাউন্ড কাউন্সিলিং তো কিছু হয়নি। শেতাবুদ্দিনের মামলায় মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন সেই সময়, এখন তিনি এমপি, সেই নির্দেশে ফলে একটা কাউন্সিলিং হয়েছিল, যেটা নন জয়নিং পোস্টে। এসএসসি বোর্ড বা সরকার তারা বারবার তাদের কাছ থেকে আদালত জানতে চেয়েছিল যে কতজন অযোগ্য এটা জানাও, কিন্তু আজও তারা সঠিক তথ্য দিল না বলেই আমার মনে হয়েছে। কেন কথা বলছি? তার কারণ আজকেও তথ্যের গরমিল রয়ে গেল। এসএসসি ৫,৪৮৫, বোর্ড ৫,১৮৯, সরকার ৪,৩২৭, সিবিআই ৯,৩৭৫। আমরা বলছি তার থেকেও বেশি সিবিআই তার রিটেন সাবমিশন দিয়েছেন আদালতে, সুপ্রিম কোর্টে জমা দিয়েছেন। সিবিআই বলছেন ইন্টারভিউর মার্কস ম্যানিপুলেশন রয়েছে, সিবিআই বলছে টাইপিং টেস্টের মার্কস ম্যানিপুলেশন রয়েছে। কতজনের এরকম মার্কস ম্যানিপুলেশন রয়েছে তথ্য দিয়েছেন? দেননি। তাহলে আজও তথ্য চেপে যাওয়া হলো, সঠিক তথ্য দেওয়া হলো না। এর আগের দিন আমি আদালতে সাবমিশন করেছিলাম যে আইন মোতাবেক সেকেন্ড রাউন্ডের কাউন্সিলিং এর পরে সমস্ত কাউন্সিলিং গুলো আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল। অনেকেই অনেক কথা লিখেছেন, বলেছেন, সবই ওই সমাজ মাধ্যমে বা রাস্তায় দাঁড়িয়ে, কিন্তু তার এক্সপ্লেনেশন আজকে কি কেউ কি শুনেছেন? আমি তো আদালতের অভ্যন্তরে শুনিনি। বলা হয়েছে নাকি? ওই দাড়িভিট কাণ্ড তো আজকে এলো না। কই ক্যাবিনেট নোটের ফলে ক্যাবিনেট ডিসিশন নিয়েছে, দিয়ে প্যানেল এক্সটেন্ড করিয়ে নিয়েছে, একবারও তো এলো না। শুনেছেন কেউ? আমি তো শুনিনি। দেখুন, নিয়োগের আইন খুব পরিষ্কার, আপনি আমাকে যা ইচ্ছা তাই বলতে পারেন। এই মামলা যখন শুরু করেছিলাম, এক্সপায়ারি অফ দ্য প্যানেল, সাধারণভাবে নিয়োগের ক্ষেত্রে নিয়োগের আইনের অত্যন্ত পরিষ্কার যে প্যানেলের ভ্যালিডিটি পিরিয়ডের মধ্যে মামলা করতে হয়। কিন্তু আপনি জানবো দুর্নীতি হয়েছে তবেই তো মামলা করব। আমি এমনি মামলা করতে গেলাম, দুর্নীতি হয়েছে, আমার মুখ দিকে ওই যে আদালত বলবে না না দুর্নীতি হয়েছে, ফিরদৌস শামীম বলেছে তাই দুর্নীতি হয়ে গেছে, তা তো নয়। আদালতে আজকেও এই আর্গুমেন্ট দেওয়ার চেষ্টা করা হলো যে একজন বিচারপতির কোন একটা রাজনৈতিক দলের সংসর্বতার জন্য নাকি আদালত ওসমা প্রকাশ করলো তথ্যের উপর ভিত্তি করে। ইভেন যে বিচারপতির নাম বলা হলো, আপনাকে বললাম না আমি প্রথমেই, সেই বিচারপতি আমি যখন প্রথম মামলা নিয়ে গেছিলাম, তিনি নিজে সেই মামলা কিন্তু গ্রহণ করতে চাননি। তারপরে আমি ওই যে বললাম একটা পেজ দেখাবো, কখন আমার নলেজে এলো সেটা প্যারামাউন্ট কনসিডারেশন, এবং তিনি সেই সময় একটা নিষ্পাপ একটা অর্ডার দিয়েছিলেন। কি অর্ডার দিয়েছিলেন জানেন? এসএসসি কে বলেছিলেন রিপোর্ট ফাইল করতে। তিনি বলেছিলেন এসএসসি কে রিপোর্ট ফাইল করে, এবং এসএসসি রিপোর্ট ফাইল করে কি বলেছিল ইনঅ্যাডভার্টেন্টলি এইগুলোকে দেওয়া হয়েছে, মিস্টেক হয়ে গেছে, ভুল হয়ে গেছে। একটা করে রিট পিটিশন দায়ের হয়, আর এসএসসি কে রিপোর্ট দাখিল করতে বলে, এসএসসি বলে আমার ভুল হয়ে গেছে। আমি এই ভুল হয়ে গেছে, এসএসসি যে ভুল হয়ে গেছে একটার পর একটা রিপোর্ট দাখিল করে আদালতে একটা করে মামলা করি আর এ কথা বলে। আমি একদিন কি করলাম, এই সমস্তগুলো আমার মনে আছে 25টা এরকম রিপোর্ট আমি পেয়েছিলাম মামলা করে। এই 25টা রিপোর্টকে একসঙ্গে
একটা মামলা এক্সেপশন হিসাবে ফাইল করে দিলাম এবং আদালতে বললাম যে যা দেখছেন এটা টিপ অফ দ্য আইসবার্গ। ইন দ্য মিন হোয়াইল কিন্তু আমি একটার পর একটা তথ্য পেয়ে পাচ্ছি এই যারা মামলা করেছেন, এই শ্বেতা, নাসরিন, লক্ষ্মী, আব্দুল গনি আনসারি, অনেক 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 কয়েকশো ছেলে মেয়ে তারা মামলা করেছেন। একদিন তো একজন মামলা নিয়ে এলো, ববিতা, সে মন্ত্রীর মেয়ে, হঠাৎ অল অফ দ্য সাডেন প্যানেলে ঢুকে গেছে, মেরিট লিস্টে, আগের মেরিট লিস্টে ছিল না, এই মেরিট লিস্টে ঢুকে গেছে। তুমি মামলা করবে তো, লড়ে যাবে তো, লড়ে গেল। যারা লড়েছেন, যারা প্রকৃত লড়াই করেছেন, আমি আবারও তাদের কুর্নিশ জানাই। এবং এই যে যারা আজকে বলছেন, দেখুন এ পশ্চিমবঙ্গে যা ঘটেছে অভাবনীয়। প্রাতিষ্ঠানিক দুর্নীতি যদি হয় তার চেহারা কি হয়, সেটা এসএসসির মামলা তার উদাহরণ। এবং সরকার যদি দুর্নীতি করতে চায় তাহলে তারা কি কি করতে পারে, এসএসসির মামলা তার উদাহরণ। আপনি ভাবতে পারেন যে দুর্নীতি করব বলে 2018 সালে আইন নিয়ে চলে এলো, যেখানে নিয়োগের আইনে স্পষ্টত বলা আছে যে স্কুল সার্ভিস কমিশন অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে। দেখছি স্কুল সার্ভিস কমিশন অ্যাপয়েন্টমেন্ট লেটার দিলে 5টা স্কুলের মাস্টার, হেডমাস্টারকে হাত করবো, কিন্তু আর 500 হেডমাস্টার তো হাত হবে না, তারা তো হাতে আসবেন। তাহলে এই অ্যাপয়েন্টমেন্ট গুলো দিতে আমাদের অসুবিধা হবে। 2018 সালে আইন এনে তাদের একেবারেই বোর্ড অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে এবং সেই বোর্ডের প্রেসিডেন্ট বর্তমানে জেলে। আচ্ছা, এই যে 1 বছরের মধ্যে ওএমআর শিট ডিস্ট্রয় করে দেবে, ওখানে আরো একটা লাইন অ্যাড করে দিলে কি হতো, যে ফিজিক্যাল কপি ডিস্ট্রয় করে দেওয়া হবে কিন্তু স্ক্যান কপি রাখতে হবে 20 বছর আরটিআই অ্যাক্ট মোতাবেক। আচ্ছা, পশ্চিমবঙ্গে এই যে এত দুর্নীতির মামলা আজও হয়ে চলেছে, এখনো পর্যন্ত প্রাথমিকের দুর্নীতির মামলা পেন্ডিং, প্রাথমিকের সমস্ত সিলেকশন প্রসেস, টেট 2014 অরিজিনাল ওএমআর শিটের মামলা পেন্ডিং, করবো নিশ্চিতভাবে শুনানি হবে। 2016 সালের সিলেকশন প্রসেস, 2020 সালের সিলেকশন প্রসেস নিয়ে মামলা পেন্ডিং, সেখানে পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছে প্রাথমিকে। টেট 2017-তে রং কোশ্চেন, টেট 2022-এর রং কোশ্চেন, আগামী 12 তারিখ মামলার পরবর্তী শুনানি, সেখানেও আবার ওই ভুল প্রশ্ন, নিশ্চিতভাবেই উত্তরপত্রে ভুল রয়েছে, অ্যান্সার কি ভুল রয়েছে। কিন্তু আচ্ছা বলুন তো, আজকে এত কিছু হলো কেন পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষায় সরকার কেন বলতে পারবে না যে ইন্টারভিউয়ে আজকের দিনে দাঁড়িয়ে, আজকের যুগে দাঁড়িয়ে ইন ক্যামেরা হবে ইন্টারভিউ এবং সমস্ত তথ্য 20 বছরের জন্য রেখে দেওয়া হবে। আজকের দিনে তো এই তথ্য রাখার জন্য বিশাল কিছু জায়গার প্রয়োজন হয় না। ইন ক্যামেরা ইন্টারভিউ হবে, তার তথ্য রাখা হবে, যদি কারোর মনে হয় চ্যালেঞ্জ করবেন, আমরা তথ্য দিয়ে দেব। ওএমআর শিট 20 বছর প্রিজার্ভ করে রাখা হবে, স্ক্যান কপি রাখা হবে, যে যখন চাইবেন তথ্য দিয়ে দেব। আজকে কেন আরটিআই তথ্য পেতে ছেলে মেয়েদের প্রথমে এসপিআইও তথ্য একটা অ্যান্সার দেবে না, কোনো ডিপার্টমেন্ট, বেশিরভাগ ডিপার্টমেন্ট। তারপরে ফার্স্ট অ্যাপিল অ্যান্সার দেবে না, ওরা জানে এরপরে ছেলেমেয়েরা হাঁপিয়ে উঠবে আর করবে না, সেকেন্ড অ্যাপিল করবে না স্টেট ইনফরমেশন কমিশনের কাছে। সেখানেও অনেক দিন, সেখানেও ঠিকমতো কমিশনার নিয়োগ করা হবে না, হাইকোর্ট আসতে হবে, অনেক দিন শুনানি তারা পাবে না, হাঁপিয়ে উঠবে। ইন দ্য মিন হোয়াইল প্যানেলের ভ্যালিডিটি শেষ বলে আদালতে গিয়ে নেচে উঠবো, ও ওএমআর শিট ডিস্ট্রয় করেছে, ও আইনে বলা আছে। আইন কে তৈরি করেছে? আইন তো সরকার তৈরি করেছে, যারা ক্ষমতাসীন সরকার, পশ্চিমবঙ্গ সরকার আইন তৈরি করেছে। কেন আইন তৈরি করতে পারেন না? আমি বলছি এই আইন তৈরি করা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কেন আইন তৈরি করেন না, যে 20 বছর প্রিজার্ভ রাখবো? কই সকলে রাস্তায় নামুন তো আগামীকাল, যে পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষায়, কারণ আপনারা দুর্নীতিগ্রস্ত, পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষায় আমি পশ্চিমবঙ্গের প্রতিটি তরুণকে আহ্বান করছি যে আপনারা রাস্তায় নামুন,
মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন যে আপনি দুর্নীতিগ্রস্ত, আপনি পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষায় ওএমআর সিটগুলো 20 বছর সংরক্ষণ করে রাখবেন, রাখতেই হবে, নাহলে ভবিষ্যতে আমরা চাকরি পেলে আমাদের আবার একই দুর্দশার মধ্যে পড়তে হবে। যদি না রাখেন আমরা রাস্তা ছাড়বো না। পশ্চিমবঙ্গের সমস্ত ওএমআর সিট 20 বছর সংরক্ষণ করার আইন তৈরি করতে হবে, ডকুমেন্ট রিটেনশন রুল তৈরি করতে হবে। বলতে পারবেন? বলুন। আমি প্রতিটি জনগণকে আহ্বান করছি, কারণ এরা দুর্নীতিগ্রস্ত। এবং আমি আবারও বলছি, যদি না রাখা হয় আবার অন্য কোনো মামলায় আবার সিবিআই হবে, আবার কোথাও থেকে বা অন্য কোনো তদন্তকারী সংস্থা কোথাও থেকে আবার এইভাবে ওএমআর সিট উদ্ধার করলে আবার বিপদে পড়বেন। আপনারা কেন গর্জে উঠতে পারছেন না যে প্রতিটি ইন্টারভিউ ইন ক্যামেরা করা হোক? দেখছেন না হাইকোর্টের প্রসিডিংস, সুপ্রিম কোর্টের প্রসিডিংস স্ট্রিমিং হচ্ছে, স্বচ্ছতা আসবে। কেন দেখুন লোকসভার প্রসিডিংস, রাজ্যসভার প্রসিডিংস স্ট্রিমিং হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভার হয় না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায়। স্ট্রিমিং হোক, জনগণের জানার অধিকার রয়েছে যে তার নির্বাচিত জনপ্রতিনিধি কি বলছে বিধানসভার অভ্যন্তরে। পাবলিক এমপ্লয়মেন্টের প্রশ্নে কেন স্বচ্ছতা থাকবে না? কেন 20 বছর ধরে ওএমআর সিট সংরক্ষণ করে রাখা হবে না? ওএমআর সিটের মিরর ইমেজ, স্ক্যান কপি। কেন ইন্টারভিউ নেওয়া হলে সেই ইন্টারভিউ ইন ক্যামেরা হবে না, সেটা সংরক্ষণ করে রাখা হবে না? আমি প্রতিটি জনগণকে বলছি, প্রতিটি আজকের দিনে যারা বেকার যুবক যুবতী আছেন, তারা আমার চেম্বারে প্রতিদিন এসে ভিড় করেন, তারা যন্ত্রণাক্লিষ্ট। আর একটা দুর্নীতিগ্রস্ত সরকার। আমি প্রত্যেককে আহ্বান করব যে এই আইন তৈরি করতে হবে। আমি ওই জন্যই আপনাদেরকে উদাহরণ দিয়ে বলে দিলাম যে কিভাবে সরকার আইন করতে পারে। সরকার আইন তৈরি করে কি প্রশ্নে? একটা দুর্নীতিগ্রস্ত সরকার আইন তৈরি করছে যাতে দুর্নীতি করা যায়, সেই জন্য আইন তৈরি করছে। ভাবুন। অথচ যাতে দুর্নীতি রোখা যায় সেই প্রশ্নে আইন তৈরি করছে না। প্রাতিষ্ঠানিক দুর্নীতি কি? প্রতিষ্ঠানগুলো দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, সরকার দুর্নীতির সাথে যুক্ত হয়ে যাচ্ছে। দেখুন, আদালতের হাতে আইন তৈরির ক্ষমতা নেই। আপনি ভোট দিয়ে নির্বাচিত করেছেন, সরকারের হাতেই এই আইন তৈরির ক্ষমতা আপনি জনগণ দিয়েছেন। আদালত কি করতে পারে? আইন মোতাবেক যদি আইনের ব্যত্যয় ঘটে, এটা আদালতে প্রমাণ করা যায়, তবেই আদালত উপযুক্ত নির্দেশ দিতে পারে। আজকে দেখলেন না, যখন আদালতের সামনে তুলে ধরার চেষ্টা করা হলো যে সেই বিচারপতি কোন রাজনৈতিক দলে যুক্ত হয়েছেন, তার পলিটিক্যাল ইন্টেনশনে এই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে, এই কথা বলার সঙ্গে সঙ্গে আদালত উষ্মা প্রকাশ করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে ইভেন এভিডেন্স যদি ইল্লিগালিও প্রক্রিয়া করা হয়, সেই এভিডেন্সেরও এভিডেন্টারি ভ্যালু রয়েছে আদালতে, অর্থাৎ তার আদালত গ্রাহ্যতা রয়েছে যদি সেটা প্রকৃত তথ্য হয়। আদালত রায় দেন, বিচার করেন আদালতের সামনে রাখা ডকুমেন্টের উপর ভিত্তি করে। যদি প্রতিষ্ঠানগুলো দুর্নীতিগ্রস্ত হয়, তাহলে আদালতের সামনে ডকুমেন্ট আনতে কি পরিমাণ প্রতিবন্ধকতা তৈরি হয় তার উদাহরণ এসএসসির মামলা। ওই যে বললাম, সামান্য কয়েকটা আরটিআই এর তথ্যের উপর ভিত্তি করে তৈরি হওয়া মামলা, তারপরে সিবিআই এর উদ্ধার করা ওএমআর শিটের উপর ভিত্তি করে একটার পর একটা দুর্নীতির পরত খুলেছে। দুর্নীতি হয়েছে একেবারে প্রথম থেকে, কিন্তু আমরা ধরতে পেরেছি একেবারে শেষ প্রান্তে এসে। ওএমআর শিট থেকেই দুর্নীতি করতে শুরু করেছে, অর্থাৎ আসলে দুর্নীতি হয়েছে যে যখন টাকা দিয়েছে তখনই তাকে সুযোগ দিয়েছে, দুর্নীতি করেছে। যে পরীক্ষা হওয়ার আগে টাকা দিয়েছে তাকে ওএমআর শিটে মার্কস ম্যানিপুলেশন করে, অর্থাৎ ওএমআর শিটে প্রাপ্ত মার্কস 0 তাকে 53 করে। যে মধ্যবস্থায় টাকা দিয়েছে, অর্থাৎ সিলেকশন প্রসেস চলাকালীন, তাকে রেশিও ভায়োলেশন করে ইন্টারভিউ মার্কস বেশি দিয়ে। যারা পরবর্তীতে টাকা দিয়েছে তাদের র্যাঙ্ক জাম্প করে চাকরি দিয়েছে। যারা তারপরেও টাকা দিয়েছে তারা নন লিস্টেড ক্যান্ডিডেটকেও চাকরি দিয়েছে। পুরো বিষয়টাই আসলে টাকার উপর দাঁড়িয়েছিল, নিয়োগ প্রক্রিয়ার পুরো বিষয়টি। যে যখন টাকা দিয়েছে সরকার, তার জন্য সেইভাবে ঘুরিয়ে ফিরিয়ে সরকার, এসএসসি বোর্ড
তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, রেকমেন্ডেশন লেটার দিয়েছে, প্রয়োজন হলে আইনই পরিবর্তন করে দিয়েছে। চলো সব কলকাতায় একসাথে বসে টাকা তুলতে হবে। ওই স্কুলে স্কুলে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিলে, স্কুলগুলো অ্যাপয়েন্টমেন্ট লেটার দিলে কলকাতায় বসে একসাথে টাকা তোলা যাবে না। চলো এমন একটা আইন তৈরি করো, ওই বোর্ডের অফিসে বসে বসে টাকা তোলা যাবে। চলো 2018 সালে একটা আইন নিয়ে চলে এসো, রুল নিয়ে চলে এলো, তার উপর ভিত্তি করে অ্যাপয়েন্টিং অথরিটি হয়ে গেল বোর্ড। আপনারা এখন অনেকেই আমি দেখি মাঝে মাঝেই ওই লাইভ ল দেখেন, গুগল সার্চ করেন। এখন মাঝে মাঝে আপনারাই যারা মামলা করেন, সুপ্রিম কোর্টের একাধিক জাজমেন্ট হয়, আপনারাই ইনপুট দেন। এটা আমাদের কাজ, সুপ্রিম কোর্টে কি ঘটছে না ঘটছে, কোন মামলায় কি জাজমেন্ট দিচ্ছে, এটা প্রতিদিন আমাদের দেখতে হয়, এটা আমাদের কাজ, আমার কাজ। তারপরে আপনারা যান, আপনারা নিশ্চিতভাবেই আপনারা পাঠাতে, রুল অফ দ্য গেম কান্ট চেঞ্জ ইন দ্য মিড অফ দ্য গেম। সরকার জানতো না, এসএসসি জানতো না, বোর্ড জানতো না। 2016 সালের নিয়োগ প্রক্রিয়া, ফর্ম ফিল আপের লাস্ট ডেট পেরিয়ে গেল, তারপরে 2018 সালে আনা একটা আইনের উপর ভিত্তি করে অ্যাপয়েন্টিং অথরিটি পরিবর্তন হয়ে গেল। এমনি এমনি করা হয়েছিল, সেন্ট্রালাইজ ওয়েতে টাকা তুলবো এই জন্য করা হয়েছিল। আর বলছেন সরকার কিচ্ছু জানতো না, মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না। আপনি তো বলেছিলেন কমিটি তৈরি করতে, জানতেন না? পার্থ চট্টোপাধ্যায় জেলে কমিটি তৈরি করার কথা কে বলেছিল? একবার মনে করবেন নাকি? লোকসভা ভোটের আগে, এই লোকসভা ভোট না, তার আগের লোকসভা ভোটের আগে সবটা জেনে বুঝে এই দুর্নীতি করেছেন। আর বঞ্চিত হয়েছে একেবারে সমাজের প্রান্ত সীমার মানুষ, মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ে, মেধাবী ছেলে মেয়ে। এবং আজও সরকার একই কাজ করে চলেছে। ওই যে বললাম, কেন ডকুমেন্ট রিটেনশন রুল আসবে না? কেন 20 বছর ধরে ওএমআর শিটগুলো সংরক্ষিত হবে না? কেন ইন ক্যামেরা ইন্টারভিউ হবে না? কেন ওএমআর শিটে পরীক্ষা দিয়ে ওএমআর শিটটা বাড়ি নিয়ে আসতে পারবে না? কেন অ্যান্সার কিগুলো নির্দিষ্ট ওয়েবসাইটে আপলোড হবে না? যে এই 100টা প্রশ্ন, 1 নম্বর প্রশ্নের অ্যান্সার এ, 2 নম্বর প্রশ্নের অ্যান্সার ডি, 3 নম্বর প্রশ্নের অ্যান্সার বি, তোমরা মিলিয়ে দেখে নাও কত নম্বর পাচ্ছ। স্বচ্ছতা থাকবে, স্বচ্ছতা আপনারা আনতে দেবেন না। স্বচ্ছতার প্রশ্নে একেবারেই আইন না তৈরি করে যাতে অস্বচ্ছতা রাখা যায় সেই ধরনের আইন তৈরি করবেন। দেখুন, আইন তৈরির ক্ষমতা আমাদের আইনে যেভাবে বর্ণিত হয়েছে সেভাবেই পরিচালিত হবে। নিয়োগের ক্ষেত্রে আইন তৈরির ক্ষমতা রয়েছে, যেমন এসএসসি অ্যাক্টে বলা রয়েছে কাদের ক্ষমতা থাকবে। নিয়োগের আইন এসএসসির মাধ্যম দিয়ে তৈরি করে সরকার। আর সরকার এমনভাবে আইন তৈরি করছে যাতে দুর্নীতির পথ প্রশস্ত হয়। আমি আবারও বলছি, আমি আপামর জনগণকে আহ্বান করছি, কারণ আপনারা একবার নির্বাচিত করেছেন যখন, কি আর করা যাবে? ভুল করুক ঠিক করুক, পাপের ফল তো ভোগ করতে হবে। একমাত্র পড়ে থাকে রাস্তা। তাই রাস্তার আন্দোলনকে দৃঢ়তর করে যাতে কোনো নিয়োগে কোনো দুর্নীতি না করা যায় সেই প্রশ্নে কিছু স্ট্যান্ড নিন। আমি আপামর জনগণকে, বিশেষ করে আমার তরুণ বন্ধু বান্ধব, তরুণ তরুণীদের যারা নিজেদের আনএমপ্লয়েড বলে মনে করছেন, যারা সরকারি চাকরি পেতে চান, প্রতিদিন চেম্বারে এসে বলেন, অনেক সময় বলেন, যেমন এসএসসির ক্ষেত্রেই তারা বলেন যে অনেক দিন নিয়োগ হয়নি। হ্যাঁ, সত্যি পশ্চিমবঙ্গে অনেক দিন নিয়োগ হয়নি। অনেকে বলার চেষ্টা করেন যে আমরা নাকি মামলা করে আটকে রেখে দিয়েছি। না, সম্পূর্ণ ভুল কথা। কোনো নিয়োগের স্থগিতাদেশ নেই, সরকার নিয়োগ দিচ্ছে না। যাতে স্কুলগুলো সঠিক শিক্ষক পাই, স্কুলগুলোতে যাতে শিক্ষক শিক্ষাকর্মী থাকে, সঠিক শিক্ষক নিয়োগ হয়, সেই জন্য আমি সকলকে আহ্বান করব, আন্দোলন জোরদার করুন, যাতে নিয়োগের আইন এমনভাবে সরকার তৈরি করে যাতে কোনোভাবেই
দুর্নীতির পথ প্রশস্ত না হয়। অন্ততপক্ষে 20 বছর ওএমআর শিটগুলো সংরক্ষণ করে রাখা হোক। অন্ততপক্ষে ইন্টারভিউ সেটা ইন ক্যামেরা করা হোক। অন্ততপক্ষে ওএমআর শিটের কার্বন কপি যাতে ছেলেমেয়েরা বাড়ি নিয়ে যেতে পারে। অ্যান্সার কিগুলো আপলোড করা হোক ওয়েবসাইটে। মেরিট লিস্ট প্রকাশ করা হোক উইথ ব্রেকেজ অফ মার্কস। যতগুলো লিস্ট প্রকাশ করা উচিত, ইন্টারভিউ লিস্ট, মেরিট লিস্ট, প্যানেল, ওয়েটিং লিস্ট, সব প্রকাশ করা হোক ব্রেকেজ অফ মার্কস সহ। রেশিও মেনটেন করা হোক। রিজার্ভেশন পলিসি মেনটেন করা হোক। ইডাব্লিউএস যে বেনিফিট অনেক পরীক্ষায় দিচ্ছেন না, ইকোনমিক্যাল উইকার সেকশনের বেনিফিট দিচ্ছেন না পশ্চিম, আমি জানি না কেন। আর এক অদ্ভুত কথা হয়েছে এখন যে ওবিসি মামলার জন্য নাকি নিয়োগ দেওয়া যাচ্ছে না। কেন? ওবিসি মামলার রায়ে কোথাও বলা আছে যে তুমি সরকার নিয়োগ দিতে পাবে না? সম্পূর্ণভাবে বিভ্রান্ত করছেন। কোথাও বলা নেই রায়ে যে সরকার নিয়োগ দিতে পারবে না। আসলে নিয়োগ দিতে চান না, স্কুলগুলোতে শিক্ষক থাকুক এটা চান না, সরকারি শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিতে চান, দিয়ে ওখানে বেসরকারি বিনিয়োগ চান। কারণ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যদি আপনি হিসাব করেন যে সরকারি এই যে শিক্ষাঙ্গনগুলো সর্বমোট সম্পদের পরিমাণ, কারণ স্কুলগুলো দেখুন গ্রাম থেকে শুরু করে মফস্বল শহরে যে স্কুলগুলো রয়েছে, স্কুলের জমি বাড়ি, তার সম্পদের পরিমাণ কিন্তু কয়েক লক্ষ কোটি টাকা। কালকে প্রথমে বলবে পিপিপি মডেল, তারপরে বেসরকারি হাতে তুলে দেওয়ার প্রয়াস। আমি আবারও বলছি যে এই সরকার আসলে যেটা চাইছেন সেটা হচ্ছে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে বেসরকারি বিনিয়োগকে সরকারি শিক্ষা ব্যবস্থায় নিয়ে এসে এখানে সমাজের প্রান্ত সীমার মানুষগুলোকে আরো একটু বঞ্চিত করে রাখার প্রয়াস করছেন। সেই জন্য বলবো, সকলকেই আহ্বান করব এর বিরুদ্ধে গর্জে উঠুন, এবং বিশেষ করে যারা এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের বলবো ইমিডিয়েট এই সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে যাতে নিয়োগের প্রতিটি আইন সেখানে যাতে স্বচ্ছতা এবং যোগ্যতায় একমাত্র নির্ণায়ক হয় তার বন্দোবস্ত করতে হবে, এবং সেই ধরনের আইন প্রণয়ন করতে হবে। এই দাবি নিয়ে সোচ্চার হন। আমি আবারও আহ্বান করছি আপামর জনগণকে, আহ্বান করছি এই রাজ্যের প্রতিটি বেকার তরুণ তরুণীকে যারা নিজেদের বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য নিজেদের প্রস্তুত করছেন, তাদের প্রত্যেককে যে গর্জে উঠুন। কারণ সরকার আইন তৈরি করে, আপনারা এটা বুঝুন যে আদালতের হাতে কিন্তু সবকিছু নেই। ভারতবর্ষের সংবিধান অত্যন্ত পরিষ্কার এই বিষয়ে। আমাদের দেশে আদালতের আইন তৈরি করার ক্ষমতা নেই। ফলে যেগুলো এক্সিকিউটিভ পাওয়ার, কোনগুলো লেজিসলেটিভ পাওয়ার, এই বিষয়ে স্বচ্ছ ধারণা রেখেই আমি সকলকে বলবো যে যাতে যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় জনগণ, আপামর জনগণ তারা সমান সুযোগ পায়। ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট, এটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। আমাদের দেশে প্রত্যেকের চাকরি পাওয়ার অধিকার নেই, কিন্তু চাকরির যে পরীক্ষা সেখানে সমান সুযোগ পাওয়ার অধিকার রয়েছে। যাতে প্রত্যেকে সমান সুযোগ পায় তার সুবন্দোবস্ত করতেই হবে। সকলে ভালো থাকবেন। আজকে অনেকেই যারা এই মামলা করেছিলেন অনেকেই তারা ফোন করছেন, বারবার করছেন, তাদের প্রত্যেককে আমি কুর্নিশ জানাই যারা এই লড়াইয়ে থাকলেন একদম প্রথম থেকে শুরু করে আজ পর্যন্ত। একটা অধ্যায় হয়তো আজকে পরিসমাপ্তি ঘটল, কিন্তু আমি বিশ্বাস করি এই লড়াই আরো 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 অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে হবে। তার কারণ এই এসএসসি মামলা একটা নতুন দিগন্ত খুলে দিয়েছে, এবং সত্যি সত্যি এই এসএসসি মামলায় আজকে যদি এই জিনিস না হতো তাহলে পশ্চিমবঙ্গ থেকে আমাকে একজন বলছিলেন, স্যার একটা জিনিস হয়েছে,
যে অন্তত পক্ষে পশ্চিমবঙ্গে এসএসসি মামলার ফলে যে অন্তত পক্ষে ছেলে মেয়েদের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে গেছিল অর্থের বিনিময়ে চাকরি পাওয়া সম্ভব, মেধার বিনিময়ে নয়, সেই ধারণাটা ভুল প্রমাণিত হয়েছে। যে চাকরি তুমি যদি ভুল পথ পেয়েও থাকো, ভবিষ্যতে তোমার চাকরি বাতিল হতে পারে। তাই আমি সকলকে বলবো, কেউ অর্থের বিনিময়ে চাকরি নেবেন না। আমি জানি আপনারা যারা চাকরি নিয়েছেন তারা কেউ টাটা বিড়লার ঘরের ছেলে নন। আমি তাদের প্রত্যেককে বলবো, অর্থের বিনিময়ে কেউ চাকরি নেবেন না। অন্ততপক্ষে এসএসসি মামলা থেকে এই শিক্ষা নিয়ে যান যে অর্থের বিনিময়ে চাকরি নিলে চাকরি যাবে। সাদা খাতা, আপনি হয়তো 2 দিন স্টে পাবেন, মনকে বোঝাবেন যে আমি চাকরিতে আছি, তো আপনার চাকরি বাতিল হবে। শুনতে খারাপ লাগছে, বাতিল হবেই। আগেও বলেছিলাম, পৃথিবীর কোনো যুক্তিতেই সাদা খাতা ভর্তি খাতা হয় না। 65B দিয়ে সাদা খাতা ভর্তি খাতা হয় না। ওতে কিছুদিন শুনানি করা যেতে পারে। সাদা খাতা সাদা খাতাই থাকবে। চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ে ধরা। আর ধরা পড়ে গেলে কি হয়, এসএসসি মামলা তার উদাহরণ। অতএব সকলকে আহ্বান করছি যে কেউ অর্থের বিনিময়ে চাকরি নেবেন না। অর্থ নিয়ে এরা ভেঙে পড়বে, আপনারা এদের কাছ থেকে টাকা আদায়ও করতে পারবেন না। আমি সকলকে আহ্বান করছি যে বলে ফেলুন কে কার কাছে কাকে টাকা দিয়েছিলেন। কারণ এই যে মাল্টি লেয়ার দুর্নীতি হয়েছে, সেখানে অনেক এজেন্ট আছে, সিবিআই রিপোর্ট দিয়ে বলেছে। মন্ত্রী রয়েছেন, কে কোন এজেন্টকে পয়সা দিয়েছিলেন সেই এজেন্টকে ধরুন, সেই এজেন্ট আবার কাকে পয়সা দিয়েছে তাকে ধরুন। দিয়ে আলটিমেট দেখুন, এগুলো তো আপনাদের কেউ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ে, কেউ জমি বিক্রি করে টাকা দিয়েছেন, কেউ বাড়ি বিক্রি করে টাকা দিয়েছেন, কেউ বাবার পেনশনের টাকা দিয়েছেন। টাকাগুলো আদায়ের বন্দোবস্ত করুন। এই টাকা আপনাদের কষ্টার্জিত টাকা, আমি বিশ্বাস করি। এই টাকা আপনারা আদায় করতে থাকুন। আজকে মামলা শুনানি শেষ, রায়দানের জন্য স্থগিত। কিন্তু কি হবে সেটা নিশ্চিতভাবেই রায় এলেই বোঝা যাবে। কিন্তু একটা তো আভাস পাচ্ছেন, যার যা আছে, অনেকেই হয়তো যাকে টাকা দিয়েছিলেন সেই টাকা নিয়ে অনেকে অনেক কিছু করেছে, কিছুটা হয়তো এদিক ওদিক খরচাও করে ফেলেছে সেই সমস্ত এজেন্ট বা এজেন্টরা যাদের কাছে টাকা পৌঁছে দিয়েছে তারা। আগে গেলে আগে পাবেন ভিত্তিতে আপনারা টাকা নিয়ে নিন, কারণ আপনাদেরও তো কষ্টার্জিত পয়সা, টাকা নেওয়ার বন্দোবস্ত করুন।